সময়টা এখন ২০২৪। আজ থেকে ঠিক ৬ বছর আগের কথা। জীবনকে সুন্দর করার জন্য পাড়ি জমিয়েছিলাম প্রবাস নামের জেলখানায়। পরিবারের মানুষকে ভালো রাখবো বলে ১১ বছর বয়স থেকে আমার কর্মজীবন শুরু করেছিলাম। লেখাপড়া যে আমাকে দিয়ে হবে না সেটা ছোট থাকতেই বুঝে গেছি। তাই লেখাপড়ার পিছনে সময় না দিয়ে পরিবারের মানুষকে একটু ভালো রাখার জন্য ঢাকা চলে আসি কাজের জন্য। এরপর ২০১৮-তে পাড়ি জমাই ইরাক নামের দৌড়ে প্রবাসে। প্রবাসে ১ বছর পার করার পর ফ্ল্যাশব্যাক। কেমন আছিস বাবা? শরীরটা ভালো তো তোর? খাবার খাইছিস? আমি ভালো আছি বা শরীরও ভালো। আমাদের এখানে তো এখন মাত্র সকাল ১১টা বাজে। খেতে খেতে এখন আরও ২-৩ ঘন্টা। আর একটু আগেই তো কাজ শুরু হলো। তুমি কেমন আছো? আব্বা কেমন আছে? আর আমার পিচ্চি বুড়ি তিশামণি কেমন আছে? এখনো কি কামেই আসোস? আমরা সবাই ভালো আছি। আর তিশামণি সারাক্ষণ তোর কথাই বলে। একটু আগেই খেয়ে ঘুমালো। তোকে যেই জন্য এখন কল করলাম। কোনো দিকে কিছু করিস না, তোর জন্য আমরা ময়নাকে ঠিক করে রেখেছি। ময়না তো ছোট পিচ্ছি মা, আর ও তো আমার চাচাতো বোন। আর তাছাড়া আমি কারোর সাথে কথা বলিও না। সমস্যা নাই মা, তোমরা যা বলবে আমি তাই করব। ময়না এখন আর ছোট নেই, সামনে জিএসসি দিব। আর তুই আস্তে আস্তে বড় হয়ে যাবে। তুই তো এখন চলে আইতেছিস না। আর আচ্ছা, তাহলে ভালো কথা এইটা, যদি কারোর সাথে কথা না বলিস এখন, তাহলে তুই কাজ কর, পরে আবার কথা কমুনে। আমি এখনো খাইছি না। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। আমি রিপন, বর্তমানে একজন ইরাক প্রবাসী। বাগদাদের একটা জায়গার নাম হারতিয়া। সেখানে একটা হসপিটালে ৭ তলায় কাজ করছি। তবে আমি কোনো ডক্টর নই। সব কিছু পরিষ্কার রাখা আর কোন ডক্টরের কি লাগবে না লাগবে সেসব এগিয়ে দেওয়াই আমার কাজ। আর এর আগে কাজ করেছি নাপাক সর্তা নামে একটা জায়গায়। একটা মুদি দোকানে কাজ করেছি। প্রায় ১-১.৫ বছরের মতো কাজ করেছি মুদি দোকানে। এরপর মুদি দোকানের কাজ ছেড়ে দিয়ে একটা লোড আনলোডের কোম্পানিতে কাজ করি। সেখানেও প্রায় ৫ থেকে ৬ মাস কাজ করি। এরপর এক বন্ধুর মাধ্যমে চলে আসি হাতিয়া। যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছিল তার কথা বলে দেই একটু। যে মেয়েটার কথা একটু আগে আমার মা বলল, ও হলো আমার ছোট চাচার মেয়ে ময়না। আমার ছোট চাচার ৩ মেয়ে। ময়না সবার ছোট। বাকি দুজনের বিয়ে হয়ে গেছে। এখন শুধু ময়নাই বাকি। দেশে থাকতে এইটুকু দেখে আসছিলাম। আর এখন বাবা মা বলছে ময়নাকে নাকি আমার জন্য আনবে। আমার অবশ্য এতে কোনো আপত্তি নেই। চলতে থাকে এভাবেই দিন। ময়নার সাথে আমার এখনো কথা হয়নি। মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে বলার পর। এর আগে মাঝে মধ্যে কথা হয়েছে আমি যখন মার সাথে কথা বলতাম। রুমে শুয়ে আছি। মা বাড়ি থেকে রুমে আসে। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এখনো তাই করছি। মা আমাকে বলে, শুয়ে শুয়ে টিভি দেখা ছাড়া কোনো কাজ নেই? তো কি করব মা? একটু আগেই তো মাত্র স্কুল থেকে আসলাম, খেয়ে এখন শুয়ে আছি। আচ্ছা, এখন টিভি রেখে আমার একটা কথা শোন। তোর সাথে আমার কথা আছে। আমি শুনছি তো মা, বলো না। কোথাও কারোর সাথে লাইন টাইন করিস না। আমরা তোর জন্য ছেলে ঠিক করে রেখেছি। ছেলে ঠিক করে রাখছো মানে কি মা? কোন ছেলেকে আমার জন্য ঠিক করে রাখছো? তোর চাচাতো ভাই রিপন। রিপন দেশে আসলেই তোর আর রিপনের বিয়ে হবে। তোর চাচা চাচি আর আমরা এটা ঠিক করেছি। আমি মায়ের কথা শুনে মাথা নাড়ি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। রিপন ভাইয়ের সাথে আমার বিয়ে হবে। ছোট থাকতে ওনাকে কত মেরেছি আমি। উনি কখনো আমাকে কিছুই বলেনি। এত বছরে মনের মাঝে কোনো স্বপ্ন আঁকেনি কোনো ছেলেকে নিয়ে। মায়ের মুখ থেকে আমার বিয়ে ঠিক করে রাখার কথা শুনে নিজেই নিজের মনের অজান্তে স্বপ্ন বোনা শুরু হয়ে গেছে। এভাবেই কাটতে থাকে দিনগুলো। মাঝে মাঝে কাকির মোবাইল দিয়ে কথা হয় ময়নার সাথে। এভাবেই কেটে যায় আরও একটা বছর। ধীরে ধীরে ময়নার সাথে আমার কথা বলা বাড়তে থাকে। সন্ধ্যা ৭টা এখন। হঠাৎ মোবাইলটা বাজে। মোবাইলটা হাতে নিয়ে দেখি হোয়াটসঅ্যাপে কাকির নাম্বার থেকে
কল আসছে। কল করছি, করতে ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠে বলে, কেমন আছেন রিপন ভাই? এই কুত্তার বাচ্চা, জামাই রেখেও ভাই কয়? তো আপনি কি আমার জামাই হয়েছেন নাকি এখনো? সব কিছু ঠিক হয়ে আছে, দেশে আসলে তো আমাদের বিয়ে হয়ে যাবে। যেভাবে ভাই ভাই ডাকা শুরু করছস, বিয়ের পর বাসরাতেও ভাই বলে ডাকবি তো? তো আপনি তো আমার চাচাতো ভাই, তাই না? ভাই বলে ডাকলে সমস্যা কি? একটা লাথি দিয়া তোরে চাঁদের দেশে পাঠিয়ে দিব। জামাইরে ভাই কইলে মানুষ শুনলে কি কইব? কাকা কাকি কই, ঘরে নাই? আপনার কি মনে হয় আব্বা আম্মা ঘরে থাকলে আমি আপনার লগে কথা কইতেছি? আপনার সাথে কথা কওয়ার জন্য মাঠ থেকে ফোন নিছি, বলছে 10 মিনিট কথা কইয়া মোবাইল দিয়ে। ও আচ্ছা, তো দুপুরে খাওয়া দাওয়া করছস? রাতের খাবার খাইয়ে ফেলাইছি। আর আপনি জিজ্ঞেস করেন দুপুরের খাবার খাইছি নাকি? আমাদের এইখানে 9:30টার উপর বাজে। ও আচ্ছা, এত রাতে কাকা কাকি কই গেছে? আপনাগর বাড়ি গেছে কাকা কাকির লগে কথা কইতে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আবার পরে কথা কমনে তোর লগে। আমার একটু কাজ করতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সময় মতো খায় নিবেন আর দেখা শুন কাজ কইরেন। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। তার কিছুদিন পর আমাকে মা কল করে। কল রিসিভ করার পর কৌশল বিনিময় করার পর মা বলে, বাবা, তোরে একটা কথা কইতাম। মা কও, কি কইবা? তোর বড় ভাইয়ের লগে কথা কইছিলাম, আমরা বিল্ডিং করতে চাইতেছি, তুই কি কস? এইটা তো ভালা কথা মা। তো তোমরা কাজ শুরু করো। ঘরে যে টাকা আছে এগুলো দিয়ে আমিও মাস শেষ হইলে দিতেছি। মাস শেষ হইতে তো আর বেশি দিন বাকি নাই। আর আমি আমার বেতন আর কারো থেকে নিয়ে লাখখানিক টাকা দিব নে। আচ্ছা তাইলে ঠিক আছে, তাইলে তুই এখন কাজ কর, পরে আবার ফোন দি মনে। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। এরপর দেখতে দেখতে এভাবে চলে যায় আরও 3টা বছর। এর মধ্যে আমাদের বিল্ডিং তৈরি হয়ে গেছে বড় ভাই আর আমার টাকায়। বড় ভাইও ইরাকে আছে, তবে তার বেতন মাস শেষ হলে প্রায় লাখখানেক টাকা। আর আমার বেতন 50,000 টাকা। তার ভিতরে আমার খাওয়া খরচ, কিছুদিন পর পর বাড়ি। কিছুদিন পর বড় ভাই আমাকে কল করে বলে সে দেশে যাবে। অবশ্য বড় ভাইয়ের দেশে যাওয়ার কারণ হচ্ছে বিয়ে করা। বিয়ে করা বলতে বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন উঠিয়ে আনার পালা। আব্বার মা বড় ভাইয়ের জন্য পছন্দ করে আগেই কাবিন করে রেখেছে। কিছুদিন পর বড় ভাই টিকিট কেটে আমার কাছে আসে, আর 2 দিন পর বড় ভাই দেশে চলে যাবে। রাত 11টা প্রায়। দুই ভাই বসে কথা বলছিলাম, হঠাৎ বড় ভাই বলে, রিপন তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। আমি বলি, বলো ভাইয়া, তোমার কথা আবার আমি কি মনে করব? বড় ভাই যা বলে শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বড় ভাই বলে, প্রায় মাঝখানেক আগে আমি, মা বাবা আর তোর বড় দুজনকে নিয়ে একটা ইমোতে গ্রুপ করেছিল, সেখানে অনেক কথাবার্তাই হয়। আর আব্বা মা বলে তোকে নাকি বিল্ডিংয়ে থাকতে দেবে না, তোকে অন্য কোথাও ঘর করে দিবে। আমি বড় ভাইকে বলে সমস্যা নেই, মুখে যাই বলি, তবে ভেতরের মনটা ভেঙে চলে যাচ্ছে। যে বিল্ডিং তৈরিতে নিজের কষ্ট করে ইনকাম করা সব টাকা দিলাম, সাথে অনেকের থেকেও ধারও করেছে এই বিল্ডিংয়ের জন্য, আর সেই বিল্ডিংয়ে নাকি আমার ঠাঁই হবে না। তার কিছু সময় পর বড় ভাই বলে, আরে তুই চিন্তা করিস না, আমি আছি না। আমি দেশে গিয়ে ময়না আংটি পরিয়ে ফেলবো, আর তারপর আমি তো আছি, তোকে বিল্ডিংয়ে থাকতে দেবে না, আমি দেখবো না। শোন ভাই, আমার কাছে কিন্তু 1 টাকাও নাই। এতগুলো বছর পর দেশে যাচ্ছি, আর জীবনে তো বিয়ে একবারই করব। অনুষ্ঠান না করলে কেমন একটা দেখায় বলতো, এত বছর বিদেশ করার পরও। আমিও ভাইয়াকে বলি, তুমি চিন্তা করো না, তোমার বিয়ের সমস্ত দায়িত্ব আমার। যত টাকা লাগে তোমার বিয়েতে আমি খোঁজ করব। 2 দিন পর ভাই দেশে চলে যায়। এরপর ভাইয়ার বিয়েতে সমস্ত খরচ আমি করি। আমার কাছে 1 টাকাও ছিল না। আমি যাকে দিয়ে টাকা পাঠাই সে আমার এলাকার সম্পর্কে কাকা হয়। তাকে বলেছি টাকা দিয়ে দিতে, পরে আমার কাছে টাকা হলে দিয়ে দেব। কাকা অবশ্য আমাকে কখনোই না করেনি। এর আগেও অনেকবার তাকে দিয়ে টাকা ছেড়েছি। 2-3 মাস পর দিয়েছি সেই টাকা। কখনো বলেনি, রিপন তুই যে টাকা চালি, টাকাটা তো দিয়ে গেলি না। এরপর খুব ধুমধাম করে বড় ভাইয়ের বিয়ে হয়। আর ভাইয়ার বিয়ে ধুমধাম করে হবার কারণটা একমাত্র আমি।
আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, ভাইয়ের বিয়েতে সমস্ত খরচ করাটা। সেটা এখন বুঝতে না পারলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারি। ভাইয়ের বিয়ের কিছুদিন পর আমি ভাইকে কল করে মজা করে বলি, ভাইয়া তুমি না বললা দেশে গিয়ে নাকি ময়নাকে আংটি পরাইবা, তো এখন আংটি পরাবা না? ভাইয়া বলে সব নিয়ে এখন কথা বলা দরকার নাই, এসব নিয়ে পরে কথা হবে। আমাকে মন দিয়ে কাজ করতে বলে। বুঝলাম না হঠাৎ কি এমন হলো যে ভাইয়া কথা বদলে গেল। রুমে শুয়ে আছি, মা রুমে এসে আমার পাশে বসে। দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। মা, কি হয়েছে তোমার? আজকের পর থেকে তুই আর রিপনের সাথে কথা বলবি না। রিপনের সাথে কথা বলবো না কেন মা? রিপন কি কিছু বলছে? এত বেশি কথা কোস কেন? তোরে যেটা বলছি ওইটাই কর। মা এই কথা বলে চলে যায় বাইরে। খুব কান্না পাচ্ছে আর সাথে রাগ হচ্ছে। আমি রিপনকে কল করি, কিন্তু ওর মোবাইল ব্যস্ত। এই সময় ব্যস্ত হতে হয়। আমি পরপর কয়েকবার কল করি, কিন্তু ও ব্যস্ত। তুই ময়নার সাথে আর কথা বলবি না। কেন মা, কি হয়েছে? তোমার কি কাকির সাথে ঝগড়া হয়েছে? তোর কাকির সাথে আমার হইব কি লিগা? আমরা ময়নাকে তোর জন্য আনতাম না? আমরা অন্য কোথাও তোর জন্য মেয়ে দেখব। এটা কেমন কথা মা? অনেক আগে থাকতে ভালোবাসতাম না আর বিয়ে করতে চাইনি, তোমরাই তো আমাকে বলেছো যে অন্য কোনো মেয়ের সাথে কথা না বলতে, কারণ তোমরা ময়নাকে আমার জন্য ঠিক করে রাখছো। আর এতদিন পর তোমরা বলতেছো ময়নাকে ভুলে যেতে। বিয়ে যদি করতে হয় আমি ময়নাকেই করব। তোর আব্বা বেঁচে থাকতে এটা কখনোই হইব না, আর আমরাও ময়নারে কখনো মানতাম না। মা আমাকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দেয়। মেজাজটাই খারাপ হয়ে গেল। তখনই ময়নার কল আসে। আমি কল রিসিভ করতে ময়না বলে, এতক্ষণ কার সাথে কথা কইতেছিলা? কখন থেকে আমি তোমাকে কল করতেছি? মা কল করছিল। ও আচ্ছা, আমার মা একটু আগে আমারে কি কইছে জানো? তোমার কাকি কি কইছে আমি কমু? মা কইছে তোমার লগে আর কথা না কইতে। আচ্ছা, আমাদের দুই পরিবারের কি ঝগড়া হয়েছে? মনে হয় না। যদি ঝগড়া হতো তাহলে তো আমি শুনতাম না। মার সাথে কথা কইলাম, মাও বললো তোমার সাথে কথা না কইতে। তো কি করবা তুমি? ভুলে যাবা আমারে? পৃথিবী যদি উল্টায় যায় তারপর আমি তোমারে ভুলতাম না। আর তুমি? তুমি আমারে ভিডিও কল দাও, কিন্তু কোনো কথা কইবা না। আমি আব্বা মায়ের আয়না তোমার সামনে কথা কইতা বলে আমি মোবাইলটা পাশের সাইডে রেখে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসি। এরপর বিছানায় আব্বু আম্মুকে বসিয়ে দেই। কি রে, আমাদের দুজনকে একসাথে ডাইকা আনলি কেন? আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, উত্তর দিবা। আচ্ছা, আমি কি রিপনরে বিয়ে করতে চাইছিলাম? না, তুই রিপনের বিয়ে করতে চাস নাই। তোমরা আমারে কইছো অন্য কোথাও লাইন না করতে। তোমরা আমার বিয়ে ঠিক করে রাখছো রিপনের লগে। এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা হইব কেন? সত্যি, আমরাই তোরে কইছি রিপনের সাথে তোর বিয়ে ঠিক করে রাখছি। তোমাগো আর কাকাগোর মধ্যে কি হয়েছে আমি জানি না। না তো আমি রিপনরে আগে ভালোবাসতাম, আর না আমি তোমাদের কাছে আইসা বলছি আমি রিপনরে বিয়ে করতে চাই। তোমরা আমাদের স্বপ্ন দেখাতে বাধ্য করছো রিপনরে নিয়া, আর এখন আইসা কইতাছে রিপনরে ভুইল্লা যাইতে, ওর সাথে কথা না বলতে। তোমাদের একটা কথা ভালো করে বলে রাখি, বিয়ে যদি করতে হয় আমি রিপনকেই করবো। আর যদি তোমরা আমার সাথে জোরাজোরি করো তাহলে আমি নিজের শেষ করে দিব, মনে রাখো। এসব কথা কোষ না মা। রিপন যদি তোরে বিয়া করতে চায়, পুরা পৃথিবী উল্টে গেলেও আমি রিপনের সাথে তোর বিয়া দিব। আচ্ছা ঠিক আছে। আব্বা আর মা দুজনেই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আমি মোবাইল হাতে নিয়ে রিপনকে বলি, সবকিছু শুনছো তো? এখন তুমি বলো কি করবা? তোমার এত সাহস হয়ে গেছে কাকা কাকির সামনে এতগুলো কথা কেমনে কইলা? তোর ভুল কি কইছি? আমরা সাঁতার জানি না, ওনারা আমাগো নদীতে নামাইছে সাঁতার শিখাইবো বইলা। যে আমরা একটু সাঁতার শিখছি ওনারা বলে আর সাঁতার শিখা লাগবে না। আমি তোমার কথা দিলাম, আমার পুরো পরিবারও যদি আমার বিপক্ষে চলে যায় আমি রিপন তোমাকেই বিয়ে করব। কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি শুধু সারা জীবন আমার হয়ে থেকো। আমিও তোমারে কথা দিলাম, সারা জীবন আমি তোমার হয়েই থাকবো। এরপর থেকে আমার আর ময়নার সারাদিনই কথা হয়। এর মধ্যে 2023-এর কোরবানি ঈদের পর আমার একটা বন্ধু আমার এখানে চলে আসে।
ওর নাম আবির। অবশ্য আমি নাপাক সরতা ওসমানের বাসায় গিয়েছিলাম। আসার সময় সাথে করে আবিরকে নিয়ে আসি, ওকে ওর মামার কাছে দিয়ে আসি, আমার হাসপাতালে চলে আসি। নাপাক সরতা থাকতে ওর সাথে আমার বন্ধুত্ব। আবির ছাড়া ওসমান, আব্বাস, ইসলাম, খোকন, আকবর, হাবিব আমার খুব ভালো বন্ধু। আবির ওর মামার কাছেই থাকে, ওর মামাও আমার কাছে কাছাকাছি কাজ করে। আমি মনের সাথে কথা বলছিলাম, তখনই আবির আমার কাছে আসে। কিরে, কখন আসছিস এইখানে? মাত্রই আসলাম। মামার সাথে যে কাজ করে না ওর সাথে তুই কার সাথে কথা কইস? আমার চাচাতো বউয়ের সাথে। কি খাবি, আয়। তোর কাছে বেড়াতে এসেছি, তুই যা খাবি তাই খাবো। দোকানে যাই, আমি ময়নাকে পরে কল করব বলে কল কেটে দেই। এরপর আবিরকে নিয়ে দোকানে চলে আসি। টুকটাক এটা ওটা দুই বন্ধু খাই। কোনো কাজ টাজ ঠিক হয়েছে নাকি? তোদের এলাকায় আছি, কাজ তো তোরা ঠিক করে দিবি। আমি তো এই এলাকা কিছুই চিনি না। 8 বছর তো কাজ করছস, 1 মাস রেস্ট নে, তারপর কাজ করিস। 1 মাস বসে থাকা তো ব্যাপার না, কিন্তু একটা মাস কইসা থাকলে 50,000 টাকা লস। 8 বছর তো টাকা কামাইছস, 1 মাস কাজ না করলে কিছু হবে না। আচ্ছা, তোর কাজ কামের কি খবর? আর আঙ্কেল আন্টির লগে কথা কইছিলি? অনেক কথা রে, কোমরে তোরে একদিন, তুই তো আসিস এইখানেই, দুজন টুকটাক আরো অনেক কথা বলি। তারপর আবির চলে যায় ওর মামার কাছে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো 5টা মাস। আজ বৃহস্পতিবার, কাল আমার ছুটি। আবির আসছে, আমার এখানে থাকবে আজকে। রাতে ভিডিও কলে কথা বলছিলাম, আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছি। পিছনে ক্যামেরা দিয়ে আবিরকে দেখাতেই মায়ান বলে, এইটারে তো এর আগে দেখছি। তোমারে বোন বলে। এটা আমার শালা, আমার ছোট ভাই। এই, আমি মানে ছোট কেমনে হই? চুপ শালা, তুই ময়নার ছোটই। হুম, আমার তো কোনো ভাইয়া নাই, আজ থেকে আবির ভাইয়াই আমার ভাই। আবির, ময়নার কোনো ভাই নেই, তাই তোরে ওর ভাই বানাইছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে ময়না আমার বড় বোন আর আমি তোর শালা। ভাইয়ারে বইল দেশে আসলে আমাদের বাসায়। আচ্ছা, বলবো নে। বাংলাদেশ এখন 2টা বাজে, তুমি ঘুমা না। না, আমি ঘুমাবো না, আজকে সারা রাত তোমার লোকে কথা কমু। কালকে তো তোমার বন্ধ। আমার অনেক ঘুমাইতেছে, কালকে আবার জুম্মার নামাজ পড়তে যাবো না। তাইলে 3টা পর্যন্ত কথা কও, তোমার এখানে 12টা বাজবো। সকালে নামাজ পড়তেও যাইতে পারবা। কি আর করার, ওকে বললেও শুনবে না, খুব ভালো করে জানি। যবে থেকে আমরা রোজ নিয়মিত কথা বলা শুরু করেছি, সারাদিন কথা বলি। আবার রাতে বাংলাদেশে 3টা 4টা বেজে যায়, তাও ঘুমায় না। আর আমাকেও ঘুমাতে দেয় না। কথা বলতে বলতে কখন যে 3:30 বেজে গেছে বুঝতেই পারিনি। এরপর কল কেটে দুজনেই ঘুমিয়ে পড়ি। এইটা কোনো কাল্পনিক কিংবা মন গড়া গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। রিপন আর ময়নার জীবনের গল্প, একজন প্রবাসীর জীবনে ঘটে যাওয়া সত্য কথা এটা। তবে রিপনের জীবনের গল্প এখানেই শেষ নয়। সামনে রিপনের আরও কত যে যন্ত্রণা আছে সেটা পরের পর্ব পড়লেই জানতে পারবেন। আমাদের সাথেই থাকুন, জানতে পারবেন একজন প্রবাসী সারা জীবন পরিবারের জন্য কষ্ট করার পর তার ভাগ্যে কি থাকে। দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে গল্পের নায়িকার নাম চেঞ্জ করে দেওয়া হলো। পরের দিন বাংলাদেশ সময় 12টা বাজে রিপনকে কল করি। রিপনের ওখানে এখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলে, শোনা, বলো। কয়টা বাজে দেখছো? উঠবা না? তোমার না কাজ আছে? উঠবো তো শোনা, আমার ডিউটি শুরু আরও 1 ঘন্টা পর। তাইলে 1 ঘন্টা আগে কল দিতে কইলা যে? এই 1 ঘন্টা তোমার সাথে প্রেম করবো শোনা। চাচা তো ভাই, ভালো হইয়া যাও। এই কুত্তার বাচ্চা, কল রাখ তুই। আমারে আর তুই কল দিবি না। সকালবেলায় মেজাজটা খারাপ করে দিলি। আঙ্কেলের ছেলে রাগ করছে নাকি? জামাইরে কেউ ভাই কয়? হ্যাঁ, মানুষ শুনলে না খারাপ বলবো তোমারে? কয়বার বলছি না?
আচ্ছা আর ভাইয়া কইতাম না, ঠিক আছে? তো উঠো, এরপর ফ্রেশ হও, নাস্তা করবা না সকালে? আর একটু পরে উঠবো, এখন না। তো আঙ্কেলের মেয়ে কি করে? আঙ্কেলের ছেলে, তোমার আঙ্কেলের মেয়ে শুয়ে আছে। সকালে খাইছিলে তুমি? খাইছি। দুজন কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা হয়ে যায় বুঝতেই পারিনি। আচ্ছা, আমি উঠে ফ্রেশ হই। বাংলাদেশে তো এখন আজান দিয়া ফেলাইছে না? তুমি যে নামাজ পড়ো। রিমি ঠিক আছে বললে আমি কল কেটে দেই। এরপর উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করেন। এভাবেই কাটতে থাকে আরও বেশ কিছুদিন। আমাদের আর রিপনদের ঘর পাশাপাশি, দুটো ঘরের মাঝখান দিয়ে 1 ফুটের মতো রাস্তা ফাঁকা আছে। আমি আমাদের জানলার পাশে বসে আছি, তখনই কাকাদের ঘর থেকে কিছু কথা শুনতে পাই। তোর এত কথা বলার কোনো দরকার নেই। রিমিরে জীবনেও আমরা মানতাম না। আর রিপন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আর আমাগুলোকে কখনোই রাখতাম না। থাক গিয়া রিমিগো বাসায় রিমিরে নিয়া। আমাদের বাসা থেকে কয়েকটা বাড়ির সামনে একটা মেয়ে আছে না, দেখতে রিমির থেকে কত সুন্দর, আর রিমিগো থেকেও বড় লোক। আমার পোলা রিমির থেকে কত ভালো মাইয়া পাইব। আমরা কি রিপনের কথা শুনবো নাকি? ও যা ইচ্ছা তাই বলুক, আমরা এখানে ওকে কখনো বিয়া করাইতাম? কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে, চোখের কোণে হালকা পানিও আসছে। আমি সাথে সাথে রিপনকে কল করি। রিপনের সাথে সাথেই কল রিসিভ করে বলে, হ্যালো, আঙ্কেলের মেয়ে, কি করো? কিছু করি না, বসে আছি। কি হয়েছে তোমার? গলাটা কেমন জানি শোনা যাইতেছে। একটু আগে আমি বসেছিলাম আমার ঘরের জানলার পাশে, তখন কাকির কিছু কথা শুনলাম। কি কথা শুনছো? এরপর আমি একটু আগে কাকির বলা সব কথা রিপনকে বলি। সব শুনে রিপন বলে, কে কি কইলো তাতে আমার কিছু আসে যায় না। আমি তোমারে কইছি না, পুরা পৃথিবী যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমি রিপন তোমারই বিয়ে করব। আমাগো বাসায় কে কি কয় সেগুলো তোমারে কানে নিতে হইব না। তুমি আমারে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি তোমায়। যদি তাই হয় তাহলে চুপ করে থাকো, আমি দেশে আসার আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, কি করতেছো তুমি? আমি কাজ করতেছি চাচাতো বউ। তুমি কি করো? আমি তোমার সাথে বসে বসে কথা বলি, চাচা তো জামাই। দুজন আরও অনেক সময় কথা বলতে থাকি। এভাবেই চলে যায় আরও বেশ কিছুদিন। বাসায় আমি কথা বলি রোজই, তবে এখন আর সম্পর্কটা আগের মতো নেই বাসার কারো সাথে। বড় ভাই দেশে গিয়ে বেইমানি করলো। শুনেছি ভাবিরা নাকি মায়ের মতো হয়। সেই ভাবিও চায় না রিমি আমার জীবনে আসুক। আর আব্বার তো সাফ কথা, সে বাইচা থাকতে আমি কখনো এখানে বিয়ে করতে পারতাম না। তবে আমিও কসম খেয়ে রেখেছি, বিয়ে যদি করতে হয় রিমিকেই করব। কি রে বাবা, কি করস? কাজ করতেছি মা। তোর কাকা তার দোকানটা বেচা দিব। আমরা চাইছিলাম তার দোকানটা রাখতে, তোর আব্বা কথা কইছে, আমরাও কইছি যে টাকা রিপনে দিব। কিন্তু উনি কইতেছে যে তুই যদি তার লগে কথা কইয়া দেস তাইলে উনি দিব। বুঝিসই তো বাবা, দোকানটা যদি লইতে পারি তাহলে তোর একটু আসান হইব। আর তোর আব্বা তো সারাদিন ঘরেই শুয়া থাকে, এইদিক ওই দিক গিয়া আড্ডা দেয়। দোকানটা থাকলে কিছু টাকা আসবো নে। আচ্ছা ঠিক আছে মা, আমি কাকারে ফোন দিয়া কইতাছি। আচ্ছা বাবা, কথা কও, বেশি টাকা লাগবো? 1 লাখ টাকা হইলেই হইব। আমি ঠিক আছে বলে কাকাকে কল দেই। কাকাকে শুধু এতটুকুই বলি যে কাকা, আপনি আব্বারে দোকান দেন, 1-1.5 মাসের ভিতরে আমি আপনারে পুরা টাকা দিতেছি। আর যদি অ্যাডভান্স লাগে তাহলে কন। কাকা বলে যে আব্বা তুমি কইছো, তাতেই আমার অ্যাডভান্স হয়ে গেছে। তোমার মুখের কথাই সব কিছু। আমি এখনই গিয়ে তোমার আব্বারের দোকানের চাবি সব কিছু বুঝিয়ে দিয়েছি। তার কিছু সময় পর মা কল করে। হ্যাঁ বাবা, তোমার কাকা দোকানের চাবিটা দিয়ে গেছে আর কইছে যে টাকা পয়সার বিষয়ে তোমার লগে বুঝবো।
টাকা পয়সা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি কাকার থেকে তার 1-1.5 মাসের সময় নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো বাবা, আবার পরে কথা কমুনে। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। তার ঠিক 10 দিন পর, আজ শুক্রবার, বাসা থেকে এখনো পর্যন্ত একটা কলও আমাকে দেয় নাই। আমিও ইচ্ছে করে কল দেইনি বাসায়। জুম্মার নামাজ পড়ে আসার পরই রিমি কল করে। নামাজ পড়ে আইসা পড়ছো? হুম, মাত্র আসলাম। কি করো, খাওয়া দাওয়া করছো? খাইছে একটু আগেই। আজকে তো তোমাদের দোকানের উদ্বোধন করতেছে। কই, বাসা থেকে তো আমারে কেউ কল দেয় নাই, কোনো কিছু বলে নাই তো কেউ। তো বাসা থেকে কল দেয় নাই? তুমি বাসায় কল দিতা। থাক, আর কল দিব না। তাদের যদি দরকার হয় তারা কল দিব না। আরও কিছু সময় টিভির সাথে কথা বলে কল কেটে দেই। মনটা অনেক খারাপ হয়ে গেল যখন দোকান রাখার সময় হয়েছিল, তখন আমারে কল দিছে টাকার জন্য। আর আজকে দোকান উদ্বোধন করতেছে, অথচ আমার একটা কল দিয়ে বলতে পারলো না একটাবার। কিছু সময় পর রান্না বান্না করে আমি আর আবির খাওয়া দাওয়া করে ছাদে বসে আছি। প্রায় সন্ধ্যা এখন। তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মা কল করেছে। প্রচণ্ড রাগ উঠে আছে। কল রিসিভ করেই বলি, কি হয়েছে, কল করছো কেন? টাকা লাগবে তোমার? কি করেছিস বাবা? আমরা কি শুধু তোরে টাকার জন্য ফোন দেই? তো আর কি জন্য দাও? যখন দোকান রাখার সময় হয়েছিল, টাকার প্রয়োজন ছিল, তখন তো ঠিকই আমারে কল দিছো। আর আজকে দোকান উদ্বোধন করছো, আমারে একটা কল দিতে পারোনি? দোকান উদ্বোধন করা নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম বাবা, মোবাইল ধরার সময় পাইছি না। তোমাদের মোবাইল আর ধরতে হইব না। এখন আর আমার সাথে কথা বলে লাভ নাই। যখন টাকা লাগবে তখন ফোন দিও। এমন কথা কইতে পারলি বাবা? আমাদের সমস্যাটা একটু বুঝবি না? বুঝছি তো তোমাদের সমস্যা। কল দিতে পারো নাই, ঠিক আছে। একটা ভয়েস করো তো করতে পারতা যে, রিপন আমরা আজকে দোকানে উদ্বোধন করতেছি, কাজে ব্যস্ত, তোরে পরে কল দিমনে। এতটুকু কি আমি তোমাদের থেকে আশা করতে পারি না? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আর আমি কি মোবাইলের এত কিছু জানি? তুই তো জানোসই, তোর ভাই আর তোর আব্বাই সারাদিন দৌড়াদৌড়ি করছে। রাগ হলেও নিজের রাগকে সামলে নেই। এরপর ভালো করে কথা বলে কিছু সময় কল কেটে দিই। জীবনটা আমার ঠিক কোন দিকে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। কিছুদিন পর শুনি বাসার কারো কোনো সমস্যা নেই রিমিকে আমার বউ করে আনতে, শুধু আব্বা ছাড়া। শুনে খুব ভালোই লাগলো যে আমার বাসার সবাই আমার ভালো লাগা নিয়ে ভাবতে শুরু করেছে। সেই প্রথম থেকেই যুদ্ধ করে যাচ্ছি নিজের জীবন নিয়ে। প্রবাসীদের জীবনটা সত্যি খুব কষ্টের, কিন্তু তারপরও প্রতিটা প্রবাসী কষ্ট ভুলিয়ে মুখে হাসি নিয়ে পরিবারের মানুষগুলোকে বলে, ভালো আছি। প্রবাসীরা বেশি কিছু চায় না, শুধু চায় পরিবারের মানুষগুলো ভালো থাকুক। আর প্রতিটা প্রবাসী মনে প্রাণে চায় তাকে তার পরিবার একটু হলেও মূল্য দিক। এর মধ্যে একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে, আর ভাবির ঠিক তখনই তার বাপের বাড়ি চলে যায়। আমি রিমিকে কল করে বলি মার কাছে যেতে। এরপর রিমি আমাদের বাসায় গিয়ে মায়ের খেয়াল রাখে। কয়েকদিন আমাদের বাসাতে ঘুমাই মায়ের কাছে। মা একটু সুস্থ হলে রিমি ওদের বাসায় চলে। কাটতে থাকে আরও বেশ কিছু সময়। দেখতে দেখতে চলে যায় জীবন থেকে 2023। নতুন বছরে পা দিলাম। এখন সময়টা 2024। রিমি, তুই রিপনের সব কথা কইস না। ও যদি এইসব কথা শুনে তাহলে কষ্ট পাইব। আমি 100 বার কমু মা, তার সাথে তার পরিবার কি করতেছে তার এগুলো জানার দরকার না। নিজের সব কিছু শেষ করে দিচ্ছে তাদের জন্য, আর তারাই তাকে এইসব বলে।
এগুলো তো রিপনের জানার দরকার, তাই না? বললে ও আরও বেশি কষ্ট পাবে। তুই আর এইসব কইস না কিছু। আর ওর পরিবারের কাউরে কোনো কষ্ট দেয় নাই ও, আমার জানা মতে। আর তাই এতে ওর কোনো কিছু হইতো না। তুই এমনিই ওরে কল দিয়া কথা ক, কিন্তু এইসব কইস না। মা আর কিছু না বলে চলে যায়। আমি রিপনকে কল করি, সাথে সাথে রিপন কল রিসিভ করে। বলো সোনা। আজকে তোমাদের বাসায় কি হয়েছে জানো? আমাদের বাসায় আবার কি হয়েছে? তোমারে নিয়ে গবেষণা হয়েছে। আমারে নিয়ে গবেষণা মানে? আমারে নিয়ে আবার কি গবেষণা? কিছু সময় আগের কথা, আমি কাকিদের ঘরে যাচ্ছিলাম, তখনই বাহির থেকে শুনতে পাই রিপন জীবনে কোনো দিনও কোনো কিছু করতে পারতো না। ও জীবনে উন্নতি করতে পারবো না। ও যতই টাকা কামাক না কেন, সারা জীবন হুদাই থাকবো। ঘর জামাই হইয়া রিমিগো বাড়িতে থাকবো সারা জীবন। আমাদের মনে কষ্ট দিছে না হয়, আর ধ্বংস হইয়া যাইব। কয়টা টাকা কি কামায় এখন, আর সব কথা আমাগো শোনা লাগবো। ওই যে পাশের বাড়ির একটা পোলা আছে না, দুনিয়ার টাকা পয়সা কামাইছিল, কিন্তু জীবনে কিছুই করতে পারে নাই। ওর মতো শেষে ভাদাইম্মাগিরি কইরা ঘুইরা ঘুইরা বাড়াইব। যেই একটা মাইয়ার জন্য আমাগো সাথে এমন করলো, ওই মাইয়ার জন্য একদিন শেষ হইব। এসব কিছু কইছে আমারে? তোমার কি মনে হয় আমি তোমায় মিথ্যা কথা কইতেছি? না, তুমি আমার মিথ্যা কথা কইবা কি লিগা? জীবনের 14টা বছর ধরে কাজ করছি 25 বছর বয়সে যে পরিবারের জন্য, আজকে তারা আমার এসব কথা কয়? কাদের জন্য সব কিছু করলাম, যখন যা চাইছে যেমনি হোক দিছি, আর আজকে তারা আমারে কয় আমি জীবনে কিছু করতে পারতাম না। তোমার একটা কথা কই, তুমি রাগ করলে করতে পারো। তোমার বাসায় কেউ তোমারে না, তোমার টাকারে ভালোবাসে। আজকে কাকের কথাগুলো শুই না কতটা যে খারাপ লাগছে তোমারে বলে বোঝাতে পারতাম না। এই সব কিছু না আমার জন্যই হইতেছে। আমার জন্যই না তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক নষ্ট হইতেছে। তুমি আমার সাথে কথা কওয়া বাদ দিয়া দাও। কাকা কাকি যা কয় তাই করো, তাইলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমারও ভুইল্লা যাও, তাইলে সবাই আবার তোমার সাথে আগের মতো কথা কইব। তুমি কি চাও আমি তোমার লগে কথা না কই? পারবা তো আমার লগে কথা না কইয়া থাকতে? তুমি চাও আমি তোমাকে ভুলে যাই? না, এটা তো আমি কখনো চাই না, কিন্তু সব কিছু তো আমার লাগেই হইতেছে। তুমি জিদ ধইরা বইসা আসো যে আমারে বিয়া করবা, আর তারপর থেকেই তো এমন হইতেছে। যা ইচ্ছা তাই হোক, এগুলো নিয়ে আমার এখন আর ভাবার সময় নাই। আমি জীবনে কিছু করতে পারি নাকি না পারি এটা আমি রিপন তাগো দেখাবো। তুমি এগুলো নিয়ে মন খারাপ করো না। তারাই তো আমাদের এর ভেতরে আইনা দিল। না তুমি আর না আমি চাইছি যে আমরা বিয়ে করি। ওনারাই তো আমাকে কইলো যে তোমার আর আমার বিয়ে ঠিক করে রাখছে। এখন যখন আমরা মনে প্রাণে চাই যে আমাদের বিয়ে হোক, তারা পাল্টাই গেল। কে পাল্টাইছে আর কে পাল্টায়নি এগুলো বাদ দাও। তুমি আমি ঠিক থাকলে সব কিছু ঠিক। তুমি ঠিক থাকবে তো? আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি শুধু তোমারই থাকবো। যদি কেউ এসে বলে পুরো পৃথিবী নিবি নাকি রিপন রে নিবি, আমি এক সেকেন্ডও না ভেবে বলবো আমি তোমার নিব। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। ব্যাস তাইলে হইব, আমার আর কোনো কিছু লাগবে না। এরপর দুজন আবার নর্মালি কথা বলতে থাকি। অনেক সময় কথা বলে কল কেটে মাথায় হাত দিয়ে বসে আছি। রিমিকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছি না। এতদিন কাদের জন্য এত কিছু করলাম আমি? আল্লাহ, তুমি তো জানো আমি আমার সমস্তটুকু দিয়ে আমার পরিবারের ভালো করে গেছি। আমি আমার বাবা মার থেকে অভিশাপ পাওয়ার মতো কোনো কাজ করিনি। তুমি আমার সাথে থেকো আল্লাহ, আমি যেন জীবনে এমন কিছু করতে পারি যাতে সবাই আমাকে দেখে বলতে পারে যে আমি ঠিক ছিলাম, ভুল না। মনটা খারাপ খুব, আমার জন্য রিপনের এত সমস্যা। কিন্তু আমি বা কি করব? আমি তো নিজের থেকে রিপনের সাথে রিলেশন করে এখন বিয়ে করতে চাইছি না। তারাই তো বাধ্য করলো আমাদের। সব কিছু তো তাদের কথা মতোই হলো।
আর এখন যখন আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি, এখন তারা তাদের মতামত পাল্টে নিচ্ছে। আমি যখন রিপনকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, এতটাই জড়িয়ে ফেলেছি যে চাইলেও এখনও রিপনের থেকে দূরে থাকা সম্ভব না। চারপাশ অন্ধকার হয়ে আছে ঋণের জন্য। কতজন যে আমার কাছে টাকা পাবে তার হিসেব নেই। এখন ডিউটিও বেড়েছে, কিন্তু বেতন আগের মতোই আছে। যখন হসপিটালে কাজের জন্য প্রথম দিন এসেছিলাম, সেদিনই মোদির বলে দিয়েছি যে আমি কিন্তু কখনো বেতন বাড়াতে পারবো না, তাই যত বছর এখানে থাকিস তাই বেতন বাড়ানোর কথা বলতেও পারছি না। আবির আমার কাছে $300 রাখতে দিয়েছিল, সেগুলো ভেঙে ফেলেছি। অবশ্য আবিরকে বলেই টাকা ভেঙেছি। আবিরকে বলেছি যে তোর যখন লাগবে আমাকে বলিস, পাঠিয়ে দেব তোর বাসায়। আমি একটা কথা খুব ভালো করেই জানি, আমি যদি আবিরকে বলি যে টাকা আমি ভেঙে ফেলছি, আবির কখনো কিছুই বলবে না। আমাদের বন্ধুত্বটা তো প্রায় 6 থেকে 7 বছরের। ওকে আমি খুব ভালো করেই জানি। আমাদের সম্পর্কটা এখন আপন মায়ের পেটের ভাইয়ের থেকেও কম না। 2 বন্ধু পাশাপাশি বিল্ডিংয়ে কাজ করি, একসাথেই আমরা খাবার খাই। অতীত তো শুনলেন সবাই, এবার বর্তমানে আসা যাক। আমি কখনো বাসায় মাকে কল করে জিজ্ঞেস করিনি যে ওসব কথা কেন বলছে। বাবা মার পায়ের নিচেই তো সন্তানের বেহেশত। মা তো সন্তানকে কত কথাই বলে। মায়ের কথায় যদি রাগ করে বসে থাকি, তাহলে তো দুনিয়াও হারাবো আর আখিরাতও। রাত 10টা এখন। ডিউটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সব কাজ শেষ করে আবিরকে নিয়ে খাবার খেয়ে নিয়েছি। আবির চলে গেছে ও যেখানে কাজ করে সেখানে। আমি বিছানা করে শুয়ে আছি, তখনই মোবাইলটা টুংটাং শব্দ করতে থাকে। মোবাইল হাতে নিয়ে রেখে রিমির কল, সাথে সাথে কল রিসিভ করি। চাচাতো বউ বলো। চাচাতো জামাই কি করে? খাবার খেয়ে মাত্র শুয়ে আছি। বাংলাদেশে এখন 1টা বাজে। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাইছিলাম। তোমার কাছে হইতেছে যে তুমি আমারে ডাকতেছিলা, তাই উঠে গেছি। ওরে বাবারে, ঘুমের ভিতরেও তোমার ডাক শোনো? 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমার, তোমার ডাক না শুনলে কার ডাক শুনমু? এটাও তো কথা। খাবার খাইয়া 3-4 ঘন্টা ঘুমাইয়াও ফালাইছি। কাকা কাকি মনে হয় আমার উপর অনেক রাগ করে আছে। আমারে দেখলে এখন আগের মতো কথা কয় না। রাতে খাইছিলা, ওইসব নিয়ে এখন আর চিন্তা কইরো না। আমি দেশে আসার পর যখন আমাদের একটা ট্যাও হয়ে যাইব, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন আর এত রাগ করে থাকতে পারবো না। একটা লাথি দিমু। শয়তান কি সব কয়, মুখে কোনো কথা আটকায় না। এরে মুখ আটকানোর কি আছে? আমি কি অন্য কারো বউর সাথে কথা কইতাছি নাকি? আমি আমার বউর সাথে কথা কইতাছি। শয়তানি বাদ দিয়া ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আমি যদি ভালো হইয়া যাইগা, তাইলে আম্মুর ডাক শুনবা কেমনে? তোমার কিন্তু খবর আছে কয়ে দিলাম। পচা কথা কয় না, পচা কথা কইলে আল্লাহ গুনাহ দেয়। আচ্ছা তাই নাকি? আমি পচা কথা কখন কইলাম? আমি দেশে আসলে আমাদের বিয়ে হইব না, তারপর আমাদের বাসরঘর হইব, তারপর তোমার কোলেতে একটা আসবেই, তাই না? সারাক্ষণই খালি শয়তানের চিন্তা না? আঙ্কেলের ছেলে, ভালো হয়ে যাও। আঙ্কেলের মেয়ে আছে না, আমারে ভালো করে দিবনে। দুজনে কথা বলতে বলতে বাংলাদেশ টাইম প্রায় 4টা বেজে যায়। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ি। কি হবে আমাদের ভবিষ্যৎ সেটা এখনও জানি না। এখনও পড়ে আছি প্রবাসে। বাসার সবাই আবার অন্যদিকে মোড় নিয়েছে। জানি না তারা কেন চায় না যে রিমি আমার বউ হোক। তবে যে যাই বলুক, আমি রিমির হাত কখনো ছাড়ব না। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি রিমির হয়েই বাঁচব। তাতে কে কি বলল, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিমিকে ভালোবাসতে আমি শিখিয়েছি, ভালোবাসার মানে আমি বুঝিয়েছি। সেই মেয়েটাকে মাঝ পথে কখনো ছেড়ে যাব না। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ আমাকে রিমির থেকে আলাদা করতে পারবে না।
শুনলেন তো আমার জীবনের গল্প। জানি না কার কাছে কেমন লাগলো, তবে আমার গল্পে এক বিন্দু পরিমাণও মিথ্যা কথা নেই। প্রতিটা প্রবাসী চায় তার পরিবার ভালো থাকুক, আমিও সেটাই চাই। সে যাই হোক, এটা কোনো মিথ্যে বানোয়াট গল্প না। আমাদের রাইটারের বেস্ট ফ্রেন্ডের জীবনের গল্প এটা। পরিবারের মানুষগুলো যদি তাদের ছেলে মেয়েকে একটু বুঝতে পারতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো ভালোবাসাই অসম্পূর্ণ থাকতো না। সারাটা জীবন যে মানুষটাকে নিয়ে সংসার করবে, সেই মানুষটা যদি ভালোবাসার মানুষই না হয়, তাহলে কি তার সাথে সারা জীবন সংসার করা সম্ভব? পরিবারের মানুষ চায় বড়লোকের মেয়ে আনতে, কিন্তু বড়লোকের মেয়ে আনলেই কি তার ছেলেটা সুখে থাকবে সেটা একবারও ভাবে না। তারা কেন যে বুঝতে চায় না যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা থাকলেই কখনো শান্তিতে থাকা যায় না। যাই হোক, রিপন আর রিমির ভবিষ্যৎ কি হবে সেটা তো সময় ঠিক করবে। তবে রিপনের রিমি একে অপরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তারা দুজনেই দুজনের জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। আপনার ভালোবাসার খবর কি? নিজের ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন তো? যাকে সারা জীবন পাশে রাখবেন বলে ওয়াদা করেছেন, সে কি এখনও পাশে আছে আপনার? নাকি তাকে আপনি ধোঁকা দিয়েছেন, কিংবা সেই আপনাকে ধোঁকা দিয়েছে? অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ধুলোবালি অফিসিয়াল চ্যানেলের সাথে থাকার জন্য। এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই আরও অনেকটা দূর। আর আপনি কি চান আপনার জীবনের গল্প বলতে? তাহলে অবশ্যই কিছু কথা লিখে দিবেন আপনার জীবনের থেকে। আমাদের রাইটার অবশ্যই আপনাদের কমেন্টস ফলো করে, লিখে দেবে আপনার জীবনের গল্প। অথবা যদি চান আপনার আর আপনার প্রিয় মানুষটার নাম দিয়ে গল্প তৈরি করুক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার আর আপনার প্রিয় মানুষটির নাম লিখতে ভুলবেন না। আজকে আসছি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবাসা অবিরাম।